অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, ওকে এক্ষুনি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই শুনলে কি বলছে? অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, চলো এবার তো উঠতে হবে। হ্যাঁ চলো। বলছি, তোমার কি একটু নার্ভাস লাগছে নাকি? কেন নার্ভাস লাগার কি আছে? দেখো আমি গান ঠিক গাই কি ভুল গাই, গান গাওয়ার সময় আমার কখনো নার্ভাস লাগে না। আচ্ছা লালন, ঠিক গাই ভুল গাই মানে? হল পুরো ভর্তি, আর চড়ু ইউ ক্যান্ট ইমাজিন প্রত্যেকটা টিকিট বিক্রি হয়েছে, প্রত্যেকটা। লালন, বুঝতে পারছো তাহলে লোকে তোমাকে কিরকম অ্যাকসেপ্ট করেছে? হ্যাঁ, আর শোনো, আমি কিন্তু তোমার নামে বাজি রেখেছি, আর এই বাজি আমাকে জিততেই হবে। তার মানে আমি এখন তোমার কাছে একটা বাজি রাখার কার্ড হয়ে গেছি? তুমি কেন এখন এসব কথা বলছো বলো তো? এই জীবনে চ্যালেঞ্জ না থাকলে কোনোদিনই কিছু হয় না। কিন্তু বুঝতে পারছি না, ওরা বললো শেষে আবার কিছু করছে, মানে লালনের গানের পর চলে যেতে না করছে, বলছে যেতে না, সারপ্রাইজ আছে। কি ব্যাপার বলতো? আরে মনে হচ্ছে ওকে আজকে ফেলিসিটেট করা হবে, এত টিকিট বিক্রি হয়েছে, এত কিছু হয়েছে। বাবা, আমার তো কপাল খুলে গেছে দেখছি। আচ্ছা বাজে কথা বলো না তো, আমাদের উঠতে হবে এবার। হ্যাঁ হ্যাঁ চলুন স্যার, চলুন। হ্যাঁ বলছি, শুনুন না, ওই বাইরে কি একটা অ্যানাউন্স করলো না, সারপ্রাইজ নাকি? তা আপনি কি জানেন সারপ্রাইজটা কি বা কি হতে পারে? মানে ওকে যদি ফেলিসিটেট করার ব্যাপার থাকে তাহলে তো সেটা আগে থেকে আমাদের জানাতে হবে। মানে কি ব্যাপার বলুন তো? হ্যালো হ্যালো, বলছি স্যার, আমি এক্ষুনি ওনাকে জিজ্ঞেস করছিলাম, ওই অ্যানাউন্সমেন্ট হলো না সারপ্রাইজ না কি একটা, তা ওকে যদি ফেলিসিটেট করার ব্যাপার থাকে তাহলে আগে থেকে জানাতে হবে তো? মানে ওকে তো বেশিক্ষণ থাকতে হতে পারে, সেটাও জানাতে হবে। দেখুন, আসলে আমরা তো এখানে চাকরি করি, ম্যানেজমেন্ট ঠিক কি কি করছে সবটাই আমরা জানতে পারি না। তবে সেরকম কিছু হলে লালনকে নিশ্চয়ই আগে থেকে বলা হতো, হয়তো অন্য কোনো রকম সারপ্রাইজ হবে। না না, তাও তো আমাদেরকে জানাতে হবে, কারণ লালনের একার মঞ্চ পাওয়ার কথা, আর ওখানে যদি অন্য কেউ কিছু। আপনি টেনশন করছেন কেন? যেটাই হোক সেটা তো হবে লালনের গান হয়ে যাওয়ার পরে। না না, আমার তো মনে হচ্ছে আপনি সব জানেন, একটু বলুন না প্লিজ কি হবে। না না, আমি সবটা জানি না। আচ্ছা, অ্যানাউন্স হয়ে গেছে, আপনাকে কিন্তু স্টেজে আসতে হবে। হ্যাঁ আসুন। ও মা, মা দেখো না কত লোক এসছে। হ্যাঁ, অনুষ্ঠান দেখতে অনেক লোক গো। তাই তো দেখছি। ঠাকুরের কাছে তাই তো বলছি যে আমার ছেলেটার যেন আরো অনেক নাম ডাক হয় রে। ওই বস্তিতে বড় হওয়া ছেলে আমার, ছোটবেলা থেকে কত গালাগাল, কত লাঠি ঝাঁটা খেয়ে বড় হয়েছে ছেলেটা। বস্তিতে বড় হয়েছে, মিছিমিছি অন্যায় না করেও কত লোকের কাছে মার খেয়েছে জানিস তো। ওই বড় লোকের ছেলেদের সঙ্গে যখন পাড়ার মাঠে গিয়ে খেলতো, তখন কতদিন এরকম হয়েছে যে বড় লোকের ছেলেরা ওকে খুব মেরে পাঠিয়ে দিত, ওদের কাছে মারও খেত। আবার সেই বড় লোকের ছেলেরাই আমাদের বাড়িতে এসে ওকে দোষী বলে যেত আমাদের কাছে। কম অপমান তো সহ্য করিনি। এখন আজ যদি ভগবান দিন দেন, এটুকুই প্রার্থনা। কি বলবো আমি, সব কিন্তু ওই মেয়েটার জন্যে। এই চড়ুই না থাকলে এত সব কিচ্ছু হতো না। চড়ুই কিন্তু তোমার ছেলেটাকে নতুন জীবন দিয়েছে, নতুন পৃথিবী দেখিয়েছে। ওকে যেন কোনোদিনও ছোট করো না। না না, আমি ওকে ছোট করতে যাব কেন? তবে একটা কথা, ওই মেয়ে কোনোদিনও আমাদের আপন করবে না, সে কথাটুকু আমি বুঝে গেছি। দেখো, সবাই কি সব পারে? কিন্তু ও যে ছেলেটার জন্য এত কিছু করেছে সেটা একবার ভাবো। হ্যাঁ, এই যে এত খ্যাতি, জগৎজোড়া খ্যাতি ওকে দিয়েছে,
এটা তো আমরা বাবা মা হিসেবে দিতে পারতাম না। তুমি একদম ঠিক কথা বলেছো বাবা। আর তাছাড়া ও তো এভাবে বড় হয়নি, বলো মা। ও কি কখনো বস্তিতে এসে থাকতে পারে? পারে কখনো বলো? হ্যাঁ, ওর বাবা মার কত পয়সা, ওদের ফ্ল্যাট আছে, তাহলে ও তো ফ্ল্যাটেই থাকবে, তাই না? তবে আমার একটা কথা মনে হয় না, ও যে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবে না তা কিন্তু নয় গো। ও যোগাযোগ রাখবে আমাদের সাথে, দেখো। রাখলেই ভালো, তাতেই তো খুশি হব আমরা। দেখ, আমার তো এই তোরা দুটি বরাবর বেঁধে বেঁধে তোদের ছোট থেকে এতখানি করেছি, কিন্তু আমার একটাই দুঃখ, আমাদের পাড়ার মধ্যেই থাকবে ছেলেটা, অথচ সে নিজের ঘরে থাকতে পারবে না। এটা আমার বড্ড কষ্ট হয়। আরে বড়দা তো একসঙ্গে টিকিট কাটলো, আমরা আলাদা আলাদা বসছি কেন? না, বড় মামু ফার্স্টে টিকিট কাটেনি, পরে টিকিট কেটেছে, তাই জন্য সিটটা আলাদা। ও আচ্ছা। শোনো বাড়িতে তো সারাক্ষণ পুরো ফ্যামিলির সঙ্গে থাকো, ফাংশন দেখতে এসো কি তোমাকে দাদা দাদা ম্যা করতে হচ্ছে? না আসতে বলতে পারছি না, যথেষ্ট আস্তে কথা বলছি, কেউ শুনতে পাচ্ছে না। অদ্ভুত বিষয়, আমার পাশে বসতে যদি তোমার এত প্রবলেম হয়, যদি ওদের ছাড়া বসতে কষ্টে তোমার প্রাণ কাঁদে, তাহলে ওদের পাশে যে বসে আছে যাকে তুমি চেনো না তাকে গিয়ে বলো তোমার সঙ্গে সিটটা এক্সচেঞ্জ করে নিতে। শোনো কি? শোনো না, তুমি না বড্ড বাজে বকছো। বাজে আমি বকছি? বাজে আমি বকছি? বাজে তো তুমি বকছো, কনস্ট্যান্ট বাজে। গান শুরু হবে এখন। হ্যাঁ, এখন আপনাদের সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে মঞ্চে আসছে লালন। হ্যাঁ, নাহলে কিন্তু এক্ষুনি বের করে নিয়ে চলে যাবো। হ্যাঁ রে হালুয়া, লালনের তো বিরাট ব্যাপার রে, দেখতেও কি সুন্দর লাগছে না? আসলেও এখন খুব প্রফেশনাল হয়ে গেছে, পরপর প্রোগ্রাম করছে তো, তাই আর বয়ডন নেই। নমস্কার, কেমন আছেন সবাই? ভালো তো? জানো তো, ছেলেটা হয়তো পড়াশোনা জানে না, সেরকম স্কুল কলেজে পড়েনি, ভালো স্কুল কলেজে, সেরকম ভালো বাড়ির ছেলেও নয়, কিন্তু গানটা কিন্তু ভালো গায়। মানে দেখো, আমরা তো চাইলে আমাদের মেয়ের বিয়ে আরও ভালো চাকরি করা, ভালো রোজগার করা ছেলের সঙ্গে দিতেই পারতাম, তাই না? কিন্তু গান গেয়ে যদি ভালো রোজগার করতে পারে লালন, তাহলে কিন্তু একটা সোসাইটিতে স্টেটাস থাকবে না, একটা আলাদা পজিশন হবে। মানে গান ফান গাইতে পারে, ভালো টাকাও আছে, কি করা যাবে বলো? চুরি যখন ওকে পছন্দ, বিয়েটা করে নিক, আমরা দুজন তো আছি, আমরা ওদেরকে সাপোর্ট দেবো, তাই না? সাপোর্ট তো দিচ্ছি, এই তো ওই 4-5টা জামা কাপড় কিনে দিলাম। জামা কাপড় কিনতে হবে না, লালন যে ধরনের জামা কাপড় পরে, ওই রকম জামা কাপড় পরে এরকম একটা এত বড় একটা প্রোগ্রামে এতজন লোক তাদের সামনে পারফর্ম করবে, কি যে বলো না। আফটার অল তো দিনের শেষে আমাদের জামাই, আমাদের বহু জামাই তো। চুপ করো, শুরু হচ্ছে, শোনো। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি খুবই ভাগ্যবান যে আপনারা এত মানুষ ভিড় করে আমার গান শুনতে এসেছেন। আপনাদের সকলের আশীর্বাদ নিয়ে আমি শুরু করছি আজকের অনুষ্ঠান, আমার প্রথম গান। ধুলো কণা